আজকেও কালকেও আওয়ামী লীগ ফিরে আসবে এবং ক্ষমতায় আসবে, এটাও সত্যি। একটা প্রতারক সরকার ছিল ইউনূসের, প্রতারণার কারণে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যে পপুলারিটি ছিল, বিলিভ মি, আজকে তার থেকে অন্তত দ্বিগুণ হয়ে গেছে। 2024 সালের জুলাই আগস্টে যত লোক মারা গেল এবং যেভাবে তারা মারা গেল এবং ওই সময় যে আন্দোলন দমন করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হলো, সেগুলোর কথাটা অ্যাকনোলেজ না করে তাদের রাজনৈতিক অঙ্গনে ফেরা কতটা সম্ভব বলে আপনার মনে হয়? 100% সম্ভব। 30 লাখ মানুষের হত্যা, সেটা আপনি ইগনোর করে যদি আজকে পার্লামেন্টে বসতে পারেন, যে লোকের ফাঁসি হয়েছে, ফাঁসির দণ্ড হয়ে গেছে, এটিএম আজহারুল ইসলাম, সে যদি পার্লামেন্টে আসতে পারে, এখানে কি হয়েছে? তেমন কিছুই হয় না। এখন পর্যন্ত তো 600 জনের লিস্ট দিচ্ছে কিনা আমার জানা নাই। 832 বোধহয় এরকম একটা লিস্ট দিয়েছেন। তারপর তাদের দরকার হবে যেটা, সেটা হলো যে পোস্টমর্টম রিপোর্ট, গুলিতে মারা গেছে না লাঠিতে মারা গেছে না সাপের আঘাতে মারা গেছে। কিন্তু এই 2024 সালের আন্দোলনের সময় আপনিও এই মানে আইনের অপব্যবহার নিয়ে প্রতিবাদ করেছিলেন, কিন্তু অভ্যুত্থানের পরে আমরা আইনের যে ব্যবহার দেখলাম সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? আমাদের দেশে বিচার বিভাগ কখনোই স্বাধীন ছিল না। Hello and welcome. The Business Standard পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মে আমার পডকাস্ট কনভারসেশন উইথ সাবির মুস্তাফায় আজকে আমার অতিথি বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং মানবাধিকার কর্মী জেডাই খান পান্না। মিস্টার পান্না, মিস্টার খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে জয়েন করার জন্য, সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুরুতেই আপনাকে, যেহেতু আপনি দীর্ঘদিন আইন পেশায় আছেন এবং বাংলাদেশের মানে রাজনৈতিক অঙ্গনে বা রাজনীতিতে আইনের ব্যবহার অপব্যবহার আপনি অতীতে অনেক দেখেছেন, কিন্তু এই 2024 সালের আন্দোলনের সময় আপনিও এই মানে আইনের অপব্যবহার নিয়ে প্রতিবাদ করেছিলেন, কিন্তু অভ্যুত্থানের পরে আমরা আইনের যে ব্যবহার দেখলাম, যে অভ্যুত্থানের সময় যে ঘটনা বলি, সেটার ন্যায় বিচার বলুন বা জবাবদিহিতা বলুন, এসবের জন্য আইনের যে ব্যবহার আমরা দেখলাম, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? এটা কি যথাযথ হয়েছে না এখানে আইনের অপব্যবহার হয়েছে বেশি? 24-এর বেলা আমি বলি, 24-এ আমি ছিলাম কিন্তু সমস্ত আইন অনুযায়ী যাতে হয় এবং গুলি যাতে ছাত্রদের না করা হয়, আর বিনা গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তার না করে যাতে ডিবি অফিসে কাউকে বসানো না, পুলিশ যাতে বিনা গ্রেপ্তারি পরোয়ানায় অযথা কাউকে হয়রানির জন্য যাতে এই কারণেই 24-এ আমি আদালতে আমার বক্তব্য পেশ করেছিলাম। কিন্তু আপনি খেয়াল করলে পরে দেখবেন, যারা এই 24-এ এবং জুলাই আগস্ট, কি জুলাই যোদ্ধা বলে, তথাকথিত জুলাই যোদ্ধা বলে নিজেদের দাবি করে, তারা কিন্তু শহীদ মিনারে 3 তারিখ পর্যন্ত বঙ্গবন্ধুর, 3রা আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুর ভাষণ, জয় বাংলা স্লোগান এগুলো দিয়ে যাচ্ছিল। 4ঠা আগস্ট তারা হঠাৎ ইউটার্ন করলো এক দফা, এবং যখন তোমরা কারা আমরা কারা, রাজাকার রাজাকার এই স্লোগান দিল, এবং 5ই আগস্ট আপনি যদি খেয়াল করেন দেখবেন যে আমাদের সেনাপ্রধান উনি একটা দিলেন যে আমার কাঁধে আমি দায়িত্ব নিলাম, আপনারা নিশ্চিত থাকেন। কিছুক্ষণ পরে উনি বললেন যে আমি আহ্বান করেছি আমির জামায়াত জনাব ডক্টর শফিকুর রহমান এবং মামুনুল হক। আমার বোধহয় আমি সাথে সাথে লাইভে গিয়ে বললাম যে আপনি ওই চেয়ারে বসে, বিইং এ জেনারেল, বিইং এ চিফ অফ আর্মি স্টাফ, আপনি একটা বেআইনি ঘোষিত, বেআইনি, আইনসঙ্গতভাবে বেআইনি ঘোষিত একটি দলের প্রধানের সাথে বসতে পারেন না ওই চেয়ারে বসে। এই গেল 5 তারিখের ঘটনা। তখন পর্যন্ত কেউ কোনো আওয়াজ করেনি, যদিও আমার ওই ফেসবুক লাইভের ওইটার আমি খুঁজে পাচ্ছি না, তো গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে গেছে। তো পরবর্তীতে যখন 32 ভাঙা হয়, বিশ্বাস করেন এর চেয়ে যদি আমাকে হত্যা করা হতো তাহলে বোধহয় খুশি হতাম। তো এই অবস্থাটা যখন চলছে, তখন
সম্ভবত ডক্টর ইউনূস আমেরিকায় গেলেন তার দলবল সহ, এবং ওইখানে ভয়েস অফ আমেরিকার একটা ইন্টারভিউতে উনি বললেন, যখন 32-এর কথা বলা হলো তখন উনি বললেন যে আপনি 32 দেখেন কেন, আপনি 71, আপনি 32 দেখেন কেন, আপনি 24 দেখেন না? ছাত্ররা কি করে ফেলেছে, অতীত এসব মুছে গেছে, মুছে দিছে, কি রিসেট বাটন চাপ দিছে। আমি বিশ্বাস করুন না, ওইটা এখনো আছে, কারা যেন ইউটিউবে দিয়ে দিছে। আমার পা থেকে মাথা আবার জ্বলে গেছে। আমি তো কোনোদিনই যাই অস্বীকার করি, আমি বঙ্গবন্ধু এবং 71 এই দুইটা তো আমি বলতে পারবো না, এই দুইটা আমার পরিচয়। আর কারো পরিচয় না হলে পরে সে পরিচয় না দিক, কিন্তু 71 আর বঙ্গবন্ধু এই দুইটাকে তো বলা যায় না। আমি সাথে সাথে গেলাম, গিয়ে বললাম যে ডক্টর ইউনূস, তোমার 71-এ কি ভূমিকা ছিল আমি জানি না, 71-এ কি ভূমিকা ছিল আমার জানা নাই, সেই কারণে আমি বলছি যে 71-এর প্রতি তোমার কোনো মমত্ববোধ নাই। আর 71 মুছে দিতে চাইছে রিসেট বাটন দিয়ে, তা আমি তোমাকে বললাম তোমার ইতিহাস কিন্তু আমি ফ্লাশ বাটনে চাপ দিয়ে একদম ওয়াশ আউট করে দিব। 24-এর এটা তো কি বলবো, যে 24 আগেও আইনের ব্যত্যয় ঘটেছে, কিন্তু তারপর থেকে এমনই ব্যত্যয়টা ঘটলো এখনো যেটা আছে। যেমন আপনি সারা হোসেনের বক্তব্য পাবেন যে বেইল দিতে পারছে না জুলাই আগস্ট 19। একটা মামলায় যদি আমি নাম ধরেই বলি, নুরুল ইসলাম সুজনের 3টে মামলা জামিন করানোর পরে নতুন করে আরেকটা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। কিছুদিন আগে মোজাম্মেল হক বাবুকে শাপলার হত্যাকাণ্ডের, শাপলা চত্বরের কোন এক হত্যাকাণ্ড হয়েছে নাকি, এর একজন সাক্ষী আমি আপনাকে মানবো ওখানে, আপনাকে মানে বিবিসিকে। তো সেটা হলো যে সেখানে নাকি হাজার হাজার লোক মারা গেছে, সেইটার জন্য মোজাম্মেল হক বাবু তাকে দায়ী করা হয়েছে। পার্লামেন্টে শুনলাম যে সেখানে কে যেন একজন বক্তব্য দিল, হাসানাত আব্দুল্লাহ বলল যে আজকেই শুনতেছিলাম কি অনেক মিডিয়ার লোক এইসব হত্যাকাণ্ডের মদত দিছে, তাদের বিচার হইতে হবে। প্রেজেন্ট সিচুয়েশন পার্লামেন্টের দ্বারাই বলেন, পার্লামেন্টের দ্বারাই বলতে পারবেন। আজকে একটা ঘটনা ঘটেছে, আমি দেখলাম খবরের কাগজে, আজকে মানে জুন মাসের 7 তারিখ রবিবার, মানে দুজন সাংবাদিক শাকিল আহমেদ এবং ফারজানা রূপা, তাদের যে জামিন, বিভিন্ন মামলায় যে জামিন হয়েছিল সেই জামিন আবার এক চেম্বার জাজ স্থগিত করে দিয়েছেন। এখন 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 এই যে খেলা চলছে, জামিন হচ্ছে আবার ওটাকে স্থগিত করা হচ্ছে, বা স্থগিত না করা হলেও আরেকটি মামলা দিয়ে তাদেরকে জেল গেট থেকে ধরে আবার মানে আটক করা হচ্ছে এবং জেল সেন্টেন্স। তো এই যে চলছে, এবং বছর মানে 2 বছর পার হয়ে গেছে, অনেক লোক বিনা বিচারে 2 বছর জেলে আছেন। তো এইটার বিরুদ্ধে আইনজীবীদের মধ্যে কোনো মানে প্রতিবাদ, আইনজীবীদের মধ্যে একাংশের খুবই তীব্র ক্ষোভ আছে, অধিকাংশের, আর কিছু যারা অন্ধভাবে দলকে ই করে, তাদের ভেতর তো ক্ষোভ বা বিক্ষোভ এটা থাকার কোনো ব্যাপার না, তারা অন্ধ। ইউনূসের আমলে যেটা চলছিল এখনো তাই চলছে। সেটা সেই বিষয়ে আমি আসতে চাচ্ছিলাম যে যখন এই ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকার, তার যখন মেয়াদ শেষ হলো, বা মেয়াদ তো না, মানে তার যখন জীবন শেষ হলো আর কি, মেয়াদ তো ছিলই না, নির্বাচনের পরে যে নতুন সরকার ক্ষমতা আসলো, নির্বাচিত সরকার, অনেকে ধারণা করেছিলেন যে এই যে আইনের অপব্যবহার বা যাচ্ছে তাই ব্যবহার, সেটা কমবে, কিন্তু কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। না, এটা কেন আমি তো বলতে পারবো না। আমি বলবো যে এখানে আন্তরিকতার অভাব আছে, উপলব্ধির অভাব আছে। মুখে আইনের শাসনের কথা বললেও সে আইনের শাসনের কোনো ই নেই, করার যে প্রয়াস, সেই প্রয়াসটা নেই। তাহলে এই যে প্রক্রিয়া মানে চলে আসছে বাংলাদেশে অনেকদিন ধরে, যে ক্ষমতায় আসে সেই তার প্রতিপক্ষকে মানে আইনের অপব্যবহার করে একটা শাস্তি দেয় বা একটা প্রতিশোধ নেয়। তো এই চক্রটা কি মানে বন্ধ করা যাবে না? আপনি কি মানে বন্ধ করার কোনো উপায় আছে নাকি? বন্ধ করার উপায় তো আছেই।
উপায় হলো এই যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে পরে প্রথম মাথা থেকে শুরু করতে হবে, এটা পা থেকে না, মাথা থেকে। আপনাকে একটা উদাহরণ আমি দেই, সেটা হলো যে ইংল্যান্ডের ইতিহাসে আপনি দেখবেন ওদের ফার্স্ট চার্লসের সময় কোক ছিলেন চিফ জাস্টিস কোক, তিনি চার্লসের বন্ধু ছিলেন। তো সেই কোককে প্রধান বিচারপতি হিসাবে দেওয়ার পরে তিনি যখন রাজার আজ্ঞা মানেন না, তখন কোককে বিহেডেড করা হলো, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এটার প্রেক্ষাপটে কিন্তু একটা ব্রিটেনে একটা অভ্যুত্থান বা বিপ্লব ঘটে গেল, এবং তারপর থেকে হাউস অফ কমন্সের হাতে সব ক্ষমতা। তো আমার যদি ভুল না হয়, মেমোরিটা একটু ইয়ে হয়ে গেছে, সন বা নাম দামে ভুল হইতে পারে, কিন্তু ঘটনায় কোনো ভুল নেই। তো বাংলাদেশে সেই অবস্থাটা না, বাংলাদেশে হইতে হবে মাথা থেকে। আমি বারবার বলি যে এই দেশে যদি দুর্নীতি নির্মূল করতে হয়, নির্মূল করতে হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে এবং কোর্ট প্রাঙ্গণ থেকে, বিচার অঙ্গন থেকে। বিচার অঙ্গন থেকে যদি দুর্নীতি সমূলে উৎপাটন না হয়, তাহলে দেশের অন্যান্য জায়গায় দুর্নীতি থাকবেই, থাকবেই। দুর্নীতি যে শুধু ঘুষ খাওয়া তা তো না, দুর্নীতি বহু রকমের হয়। আমাকে যদি কেউ ফেভার করে, সেটাও ওয়ান কাইন্ড অফ দুর্নীতি, নেপোটিজম। কাউকে যদি অ্যাভয়েড করে, সেটাও আরেকটা দুর্নীতি। তো এই যে বহুবিধ দুর্নীতি আছে, কেউ যদি তার স্টাফের কথা শোনে, সেটাও একটা দুর্নীতি। তো আমাদের দেশে বিচার বিভাগ, আমি যেটা মনে করি যে কখনোই স্বাধীন ছিল না। আর এই বিচার ব্যবস্থা, এইটা ব্রিটিশ আমলে যেভাবে করা হয়েছে, সেটা হলো যে প্রজা দমনের জন্য, মানুষকে দমনের জন্য, শাসনের জন্য করা হয়েছে। কিন্তু এটা সুশাসনের জন্য কখনোই করা হয়নি। সুশাসনের জন্য করা হলে যে ব্যাপক আইনের পরিবর্তন, তা না, মনস্তাত্ত্বিক বিষয়টা আছে। মনস্তাত্ত্বিক বিষয় হলো যে আমাকে স্বাধীন করলেন। স্বাধীনতার অর্থ এই না যে রাত 12টার পরে আমি মাইক মাইক লাগাইয়া চতুর্দিকে, তারপরে 31 বা ওই আমার বার্থডে করব, সেলিব্রেট করব। জন্মদিন পালন করার অর্থ এই না যে আমি রাত 12টার পরে পাড়া প্রতিবেশী সবাইকে জানাই দিয়ে আমি মাইকে করব, এটা পারি না। তেমনি যা স্বাধীনতার অর্থ এই না যে রাস্তার মাঝখান থেকে আমি হাঁটবো। কারো অবস্ট্রাকল ক্রিয়েট করার অর্থ স্বাধীনতা না। এটা আমাদের বুঝতে হবে যে আমাদের বিচার ব্যবস্থায় যারা আছেন, তারা ন্যায় বিচার করবেন, তারা কাউকে খুশি করার জন্য কিছু করবেন না। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যদি দৃঢ় প্রতিজ্ঞ হন, তাহলে পরে এটা সম্ভব, এবং সেটা হবে। সেটা খুব বেশি না, কারণ সব দিকেই তো মানে একটা হুই এন্ড ক্রাই পড়ে গেছে। তো এটা একটা সময় হবে। বিচার ব্যবস্থার ভেতরে যে দুর্নীতি এবং রাজনীতিবিদদের যে হস্তক্ষেপ বিচার ব্যবস্থার উপরে, সেটা তো একসাথে চলছে বহু বছর ধরে, এবং আপনি বলছেন এটা থেকে বের হয়ে আসা শুধু আইনের পরিবর্তন না, এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। তো এই মনস্তাত্ত্বিক ব্যাপারটা অ্যাড্রেস করবে কোথা থেকে? এটা কি মানে জাজদের জন্য, না রাজনীতিবিদ, নাকি দুজন একসাথে? না, এখানে মেইনলি আইনজীবী, বেঞ্চ অ্যান্ড বার, দুইটা মিলে হইলো বিচার বিভাগ। বেঞ্চ অ্যান্ড বার, আইন সমিতি, আইনজীবী এবং বিচারক, এই দুইটার ভেতরে যখন সমন্বয় হয়, তখনই ন্যায় বিচার সাধিত হয়, যদি সঠিকভাবে হয়। তো এখানে সমন্বয়ের দরকার। তারা কি যে রাজনীতিবিদদের কাছ থেকে যে চাপটা আসে, সরকার বলুন বা আমলাতন্ত্র বলুন বা রাজনীতিবিদ বলুন, এই চাপটা মোকাবেলা করার জন্য যে শক্তি দরকার, তাদের কি সেই শক্তি, মানে মনোবল আইনজীবীদের আছে, আইনজীবীদের আছে, আমি বিশ্বাস করি। কারণ আমি দেখছি যে প্রতিটা মার্শাল ল যখনই এদিক ওদিক করতে গেছে, আইনজীবীরা রুখে দাঁড়িয়েছে, এবং আলটিমেটলি মার্শাল ল অথরিটি সারেন্ডার করছে। মেইনলি 82-র কথা আমি বলতে পারি। 82-র মার্শাল ল এরশাদ আইসে যখন কনস্টিটিউশন সাসপেন্ড করলেন, তখন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদক, এরা মিটিং ডেকে বললো যে ন, এটা
হইতে দেবো না। এবং এ থেকে শুরু হইলো আন্দোলন। সেই আন্দোলনের প্রেক্ষাপটে 13 জন আইনজীবীকে গ্রেপ্তার করা হলো, ইনক্লুডিং ব্যারিস্টার শওকত আলী খান, ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ, সিরাজুল হক, শামসুল হক চৌধুরী, দ্য গ্রেট লিডার, our great leader শামসুল হক চৌধুরী, এম.এ. ওহাব মিয়া, ইয়াংগেস্ট লয়ার তখন। এরকমের 13 জন গ্রেপ্তার হইলেন। তারপর আমি তাদের জন্য ডিভিশন, আমি যেহেতু জেল খাটা লোক, দৌড়ে টরে ডিভিশন একদিনে করে ফেলছি। এবং এ ব্যাপারে আমি খুব কৃতজ্ঞ। দিদেন জেলা প্রশাসক যিনি ছিলেন, ডিভিশন দেওয়ার ব্যাপার বোধহয় আপনি জানেন যে জেলা প্রশাসকের একটা ভূমিকা আছে। সেটা হলো তখন মোফাজ্জল করিম সাহেব, এখন যদিও তিনি বিএনপি করেন, উনি কথা বলছিলেন একটা টক শোতে যে দুর্ভাগ্যবশত আমি আওয়ামী লীগ করতে পারিনি। মোফাজ্জল করিম যিনি হাই কমিশনার, তোফাজ্জল কি নামটা বললাম? মোফাজ্জল করিম। হ্যাঁ। তো কিন্তু এখন কি আপনি যে সাহসের কথা বলছেন আইনজীবীদের, এই বর্তমান সময়ে কি আপনি সেই ধরনের সাহস দেখতে পাচ্ছেন কোন গ্রুপের মধ্যেই আইনজীবীদের ভেতর থেকে একটা না একটা শোনেন, 66 এর আগে কেউ মনে করে না যে বাংলাদেশকে নেতৃত্ব দিবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোফাল আহমদের মতো এক ভোলা থেকে আসা একটা মানুষ সে 69 আন্দোলনের নেতৃত্ব দেবে, এটা তো চিন্তা করে না। আন্দোলন নেতৃত্ব সৃষ্টি করে। বঙ্গবন্ধু 66-তে দিয়ে, এখন আমার চোখে ভাসে যে 66-তে 6 দফা দেওয়ার পর, লাহোরে দেওয়ার পর যখন আসলেন ঢাকায়, প্লেন থেকে নামলেন একা, লাহোরে দিয়ে তিনি চলে আসছেন, কেউই তার এটা গ্রহণ করে নাই। ইভেন অল পাকিস্তান আওয়ামী লীগ যেটা, সেটাও তাকে গ্রহণ করে নাই। তো আচ্ছা, আমরা তাহলে একটু অন্য প্রসঙ্গে আছি, এটা আইনের সাথে সম্পৃক্ত অবশ্যই। জুলাই সনদ, যে সনদ নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং জামাতে ইসলামী আর ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি তারা একসময় দাবি করতো যে এই সনদ নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ বাস্তবায়ন বলতে তারা বোঝাচ্ছিল যে এটার সংবিধানের অংশ করে দিতে হবে একটা গণভোটের মাধ্যমে। পরে অবশ্যই সেটা নির্বাচনের সাথেই করা হয়েছে গণভোটটা। কিন্তু এখন মনে হচ্ছে বিএনপি এই জুলাই সনদ যেভাবে আছে পুরোপুরি এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য তারা এখনো প্রস্তুত না। তো এই যে, কিন্তু এটা যেহেতু গণভোট দিয়ে মানে পাশ হয়ে এসছে, আপনি কি এখানে কোনো সাংবিধানিক সংকট দেখছেন, নাকি এটা কোনো সংকটের ব্যাপার হবে না, এটা একেবারেই রাজনৈতিক একটা ব্যাপার? এটা অ্যাবসলিউটলি পলিটিক্যাল ব্যাপার। জুলাই সনদ কারো কাছে এটা সনদ, কারো কাছে এটা মিথ্যাচার। বিএনপির কাছে যেটা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, পার্লামেন্টের দ্বারাই তো প্রেসিডেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। এরপর তো আমার কোনো বক্তব্য থাকে না, আমি জুলাই সনদের পক্ষে না বিপক্ষের লোক। কারণ 72-এর সংবিধানের আমি সংশোধন বা সংযোজন করতে পারি, কিন্তু ফেলে দিতে পারি না। আপনার কি মনে হয় এটাই হবে, জুলাই সনদ যদি সংবিধানের অংশ করা হয় তাহলে 72-এর সংবিধানের যে মূল অংশটা সেটা অটোমেটিক্যালি বাদ পড়ে যাবে? এটা তো তাদের ইন্টেনশনই ছিল তাই। একটা জায়গায় আলী রিয়াজ সে ডক্টর মোশতাকের সাথে বলতেছিল, একই দল করতো দুইজন এক সময়, যে আপনি তো চান 72 সংবিধান, পারলে রাইখেন। সেই দেখছি আমি, লাইফেই দেখছি। ডক্টর মোশতাক মানে জাসদের? হ্যাঁ হ্যাঁ। এবং এও তো জাসদ করতো, এই আলী রিয়াজ জাসদ করে ওর বাসদ করছে। জাসদ আমি ছোট থাকতে জাসদ করেছি 1 বছর। আমার জাসদ করা ছিল মিছিলে অংশগ্রহণ করা, তাহলে চিকা মারা, এইসব আর কি, তখন তো স্কুলে। তো যাই হোক, আচ্ছা, এখন একটা বিষয় আমি পরে আসার প্ল্যান করছিলাম, যদিও আপনি আপনার প্রথম প্রশ্নের উত্তরে বেশ কিছু কথা বলেছেন সেই বিষয়ে, কিন্তু তারপরেও আরেকটু জানার প্রয়োজন। সেটা হচ্ছে ইউনূস সরকার আমলে আপনি মঞ্চ 71 বলে একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করেছিলেন, কোনো সংগঠন না, একটা প্ল্যাটফর্ম। তো আপনি কেন এই ধরনের একটা প্ল্যাটফর্ম 71 নিয়ে করার তাগিদটা বোধ করেছিলেন তখন? 71 নিয়ে বোধ করেছি কেন, আপনার খেয়াল আছে যে এটা হলো 4th আগস্ট করছে, 4th আগস্ট 25
কেন? তার আগের দিন একটা খবর পেলাম যে পরদিন ওই 5ই আগস্টের পূর্তি উপলক্ষে যে এটা হবে, সেখানে 72 সংবিধান বাতিল করে দেওয়া এবং জুলাই 71 ঘোষণাপত্র, হ্যাঁ, জুলাই জুলাই ঘোষণাপত্র। ঘোষণাপত্র হুম। এবং 71 বাদ দিয়ে 24কে স্বাধীনতা দিবস। এরপর তো চিন্তা করলাম যে এটা অবাস্তব হবে না বোধহয়। তারপরে দেখলাম যে চতুর্দিক থেকে যেসব রিউমার, আমি ভাবলাম যে ঠিক আছে, এটার বিরুদ্ধে একটা দেই। তখন আমি এবং বীর প্রতীক ডক্টর মাহমুদ ভাই, উনি ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন, এরা মিলে যৌথ একটা বিবৃতি দিলেন যে কোন রকমে যদি 71 এবং বঙ্গবন্ধু আর 72 সংবিধানের কোনো হয়, তাহলে কিন্তু আমরা মানব না। এই হলো 71 মঞ্চেরই। এইটা ব্যাখ্যা করার জন্য আমরা 28শে আগস্ট একটা রাউন্ড টেবিল কনফারেন্স ডাকি। প্রসঙ্গক্রমে বলি, ওই সময়টায় কিন্তু আমি হসপিটালে, আমি হাঁটতে পারতাম না, হুইল চেয়ারে ঘুরতাম। তারপরেও সবার যে না একটা করতে হয় রাউন্ড টেবিল কনফারেন্স, সেটা করতে গিয়ে তো খেলাম একটা উল্টা। এটা মঞ্জুরুল আলম পান্না, আমাদের এক জার্নালিস্ট, সে পুলিশকে হেল্প চাইলো হুলিগানদের হাত থেকে, মব সৃষ্টিকারীদের হাত থেকে বাঁচার জন্য। পুলিশ এসে ভিকটিমদের, যারা মবের শিকার, তাদেরকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী আইনে জেলখানায় পাঠিয়ে দিল। তার মধ্যে লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক, এই মঞ্জুরুল আলম পান্না, তারপরে অনেকে ছিলেন ওখানে, একজন প্রাক্তন সচিব, হ্যাঁ, প্রাক্তন সচিব 2 জন, পরবর্তীতে আবার 2 জন গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে একজন হইলেন আবু আলম খান শহীদ। জি, বাসা থেকে ধরে নিয়ে গেছে, ওনাকে বোধহয় বাসা থেকে ধরে নিয়ে বাসা থেকে, হ্যাঁ। তারপরে তার সাথে নিল আরো একজন একই সময়। তো এই যে ঘটনাগুলো আপনি খেয়াল করে দেখেন, আমি এটা বহুবার বলছি, মিডিয়াতেও বলছি, আমরা একটা প্রকাশ্যে আলোচনা করতেছিলাম, সেইখানে তো সন্ত্রাস কিছু কোর্টে বুঝছে, কোর্ট বলছে কোথায় এরা সন্ত্রাস করছে, আমরা তো দেখছি সব, কারণ লাইভ এটাই করতেছিলাম। তো এই এই মঞ্চটা করার উদ্দেশ্য ছিল যে মুক্তিযোদ্ধার তো এখন আমরা যারা বেঁচে আছি, তাদের তো দুনিয়াতে কিছু থাক আর না থাক, আমাদের একটা অহংকার আছে। এই দেশটার স্বাধীনতার জন্য আমরা তো মুক্তিযুদ্ধকালীন চিন্তা করি না যে আমি বেঁচে থাকবো, আমার জীবন যাবে, এটা ধরে নিয়েই কিন্তু মুক্তিযুদ্ধে নেমেছিলাম, যে কোনো মুক্তিযুদ্ধেই। তো সে যখন যুদ্ধ জয়ী হয়, আমাদের মাথার মধ্যে কখনোই কারো চিন্তা ছিল না যে আমি একটা ফান্টাল লাইসেন্স বা একটা সার্টিফিকেট বা একটা সুবিধা পাবো। সুবিধা নেওয়ার কোনো চিন্তাই ছিল না, চিন্তা ছিল দেশটা স্বাধীন করব, পাক হানাদারদের কাছ থেকে দেশটাকে স্বাধীন করব, মুক্ত করব, বঙ্গবন্ধুকে ফিরিয়ে আনবো, এইসব চিন্তা ছিল। ইউনূস সরকারের আমলে আমরা দেখলাম যে সরকারের মনোভাব, যে বিরূপ মনোভাব 71, বিশেষ করে 71 নিয়ে। কিন্তু অনেকেই ধারণা করেছিলেন যে বিএনপি ক্ষমতা আসার পর একটু পরিবর্তন হবে, কারণ নির্বাচনের সময় আমরা দেখেছি বিএনপির বিভিন্ন প্রার্থী নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের লোক বলে পরিচয় দিয়েছে এবং জামাতের বিরুদ্ধে পরিচয় দিচ্ছে এখন যে তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধ ছিলেন। আচ্ছা, তো এখন এই বিএনপি যে প্রথম প্রায় 4 মাস হয়ে গেল, এই 3-4 মাসে আপনি কি বুঝতে পারছেন যে বিএনপি কে আদৌ তাদের যে নির্বাচনের সময় যে 71-এর কথা যেটা বলতো, সেই কথা থেকে কি তারা সরে এসছে, নাকি 71 এখনো তাদের কাছে কোনো একটা ব্যাপার? তাদের কাছে তো না, দেশবাসীর কাছে, জাতির কাছে কিন্তু এটা একটা ব্যাপার, অবশ্যই তাদের কাছে এটা ব্যাপার। কারণ তাদের তো প্রতিষ্ঠাতা হলো জিয়াউর রহমান, জেনারেল জিয়া, যত কিছুই হোক তার উত্থানটা কিন্তু মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ না হইলে পরে হাজার হাজার মেজর থাকলেও তাদেরকে কেউ পাত্তা দিত না। মুক্তিযুদ্ধ না হইলে পরে বাংলাদেশে কয়জন মেজর ছিল
কয়জন ক্যাপ্টেন ছিল তা তো আমরা জানতামও না। কিন্তু আপনি কি মনে হয় যে জিয়া রহমান ছাড়া বিএনপির কাছে কি মুক্তিযুদ্ধের আর কোনো ভ্যালু নাই, আর কোনো মূল্য নাই, নাকি শুধু জিয়া রহমান ছিলেন বলেই এটা মুক্তিযুদ্ধ তাদের কাছে একটা ইস্যু? একটা ইস্যু, এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। প্রথম প্রথম মনে হয়েছে স্পিকারে দেখা যে তার ভেতর বোধহয় মুক্তিযুদ্ধের একটা ইয়ে আছে। পরবর্তীতে আমার মনে হলো যে না, তিনিও পরাভূত। আচ্ছা, এখন আগে একটা অভিযোগ করা হতো যে আওয়ামী লীগ একাত্তরের চেতনা বলতে যেটা বোঝায় সেটাকে আওয়ামী লীগ কুক্ষিগত করে ফেলেছিল, একটা দলীয় ইস্যুতে পরিণত করেছিল, এবং এটার জন্য আওয়ামী লীগের অনেক সমালোচনা হতো। তো এখন দেখা যাচ্ছে যে পরবর্তীতে আওয়ামী লীগের পতনের পর যে কেউ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গেলেই তাকে উল্টো আওয়ামী লীগের হিসেবে চিহ্নিত করা হচ্ছে, ট্যাগ দেয়। অর্থাৎ ট্যাগ দেওয়া হচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ করা হতো সেই অভিযোগ এখন উল্টো হয়ে গেছে, যে আপনি একাত্তরের পক্ষে কথা বললে আপনি আওয়ামী লীগার। তো এখন একাত্তর নিয়ে যে অবস্থা, বিএনপির যে ধারণা, এনসিপি, জামাত, সেখানে আওয়ামী লীগের যে অনুপস্থিতি সেটা কতটা ক্ষতিকর হচ্ছে, এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা কতটা আবশ্যক একাত্তরের ব্যাপারের জন্য? একাত্তরের ব্যাপারে এবং এই দেশের স্বাধীনতার ব্যাপারে আমি একটা কথা বলি, সেটা হলো যে আজকেও কালকেও আওয়ামী লীগ ফিরে আসবেই এবং ক্ষমতায় আসবে, এটাও সত্যি। আমি বলি যে আমি কিন্তু কোনো দল করি না, এবং বিশেষ করে আওয়ামী লীগ করি না। 72-এর পর থেকে আমি আওয়ামী লীগ করি না কখনো। এখন তো খুব এই এই আগস্ট পর্যন্ত আমি মহা ভালো ছিলাম। এখন আমার পোস্ট একটা দিলে পরে অন্তত 50% 60% থাকে এই বেটা তুই ভারতের দালাল, তুই আওয়ামী লীগার, তুই হাসিনার পয়সাকে করতেছিস, এইসব অশালীন কথাবার্তা থাকে। আমার সুবিধা আছে, সেটা হলো যে এদের খুঁজে চেক করি যে কারা, তাদের ব্লক করে দিই, পথ বন্ধ করে দিই। এবং এগুলো কেউই আমার ফ্রেন্ড না, লিস্টেড ফ্রেন্ড না ফেসবুকে। আজকেও আমি আলাপ করতেছিলাম যে এটা তো আগে হয় না কখনো, এখন এইসব অশালীন গালি গালাজ কেন, এই বুড়া তুই এই করিস, অমুক তমুক, অশালীন ল্যাঙ্গুয়েজ গুলো বলা যায় না। তা আমার ওইখানে যারা ফ্রেন্ডরা ছিলেন তারা বলে, স্যার এতদিন তো তারা মনে করছে যে আপনি তাদের ফ্রেন্ড, এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, জনস্বার্থের মামলা টামলা করছেন, এই গুম খুনের বিরুদ্ধে কথা বলছেন। আমি সেটা তো বিএনপির আমলেও বলছি। বিএনপির সময় যখন হেফাজতের আরে ওই জেএমবির অ্যাটাক হয়, সেটার বিরুদ্ধে তো আমি মামলা করছি, পিটিশনার ছিলাম। তারপরে কানসার্টে যখন বিএনপি এসে ওই পানির বিদ্যুৎ থেকে পানি নেওয়ার জন্য যখন আন্দোলন করে, উৎপাদনের জন্য মূলত, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল, উৎপাদনের জন্য কোন শ্রমিকেরা উৎপাদনের জন্য, কানসার্ট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট যারা উৎপাদনের জন্য জীবন দিচ্ছে পৃথিবীর ইতিহাসে। তো সেই ক্ষেত্রে এসে যেটা আমার কাছে মনে হয়েছে, সেখানেও মামলা করছি, এবং বিডিআর টিডিআর এইসব মিলে। তারপর পরবর্তীতে 7 মার্ডার নারায়ণগঞ্জে, সেটার বেলাও এই রেজওয়ানা, উপদেষ্টা রেজওয়ানার হাজবেন্ড এবি সিদ্দিক, সে যখন কিডন্যাপ হইলো, সেটা সেও মানববন্ধন করে চেষ্টা করলাম, একের পর এক চেষ্টা করে গেছি। এবং ওরা বললো, আমার ফ্রেন্ডরাই বললো যে তখন তো তারা মনে করছে যে আপনি তাদের ফ্রেন্ড, তখন মুক্তিযুদ্ধ হইলে আপনার অসুবিধা ছিল না। কিন্তু এখন যখন তারা ক্ষমতার কাছাকাছি, বিরোধী দল এবং ক্ষমতার কাছাকাছি, তখন যখন আপনি করতেছেন, তখন তাদের কাছে এটা অসহ্য লাগতেছে। আমি যদি বলি যে ভালো আছি আলহামদুলিল্লাহ, সে পোস্টটা দিলে সেটাও একটাই হবে, হ্যাঁ বেটা তুই কতদিন আর ভালো থাকবি। কিন্তু আমি যদি আওয়ামী লীগের প্রসঙ্গে ফিরে আসি, আপনি যেটা শুরু করেছিলেন যে আওয়ামী লীগের এদেশে আসবে, এদেশের অধিকাংশ মানুষ কিন্তু, আমি একটা কথা বলি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যে যে পপুলারিটি ছিল, বিলিভ মি, আজকে তার থেকে অন্তত দ্বিগুণ হয়ে গেছে। এটা আওয়ামী লীগের অ্যাচিভমেন্ট আমি বলবো না, আমি বলবো যে এটা হলো মূলত বিএনপি এবং তার পূর্বসূরি যে একটা প্রতারক সরকার ছিল ইউনূসের, সেই প্রতারকের
প্রতারণার কারণেই কিন্তু এই ঘটনাটা। আওয়ামী লীগের পপুলারিটি বেড়ে গেছে, এটা নেগেটিভ বলতে পারেন, কিন্তু পপুলারিটি বাড়ছে এতে নিঃসন্দেহে। কিন্তু আপনি কি মনে করেন যে 2024 সালের জুলাই আগস্টে যত লোক মারা গেল এবং যেভাবে তারা মারা গেল এবং ওই সময় যে আন্দোলন দমন করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হলো সেগুলার কথাটা অ্যাকনোলেজ না করে এবং সেগুলাকে মানে আমি জানি না এটা আওয়ামী লীগ কিভাবে অ্যাকনোলেজ করবে, কিন্তু এটাকে অ্যাকনোলেজ না করে কি তাদের রাজনৈতিক অঙ্গনে ফেরা কতটা সম্ভব বলে আপনার মনে হয়? 100% সম্ভব। 30 লাখ মানুষের হত্যা, সেটা আপনি ইগনোর করে যদি আজকে পার্লামেন্টে বসতে পারে, যে লোকের ফাঁসি হয়েছে, ফাঁসির দণ্ড হয়ে গেছে, এটিএম আজহারুল ইসলাম, সে যদি পার্লামেন্টে আসতে পারে, এখানে কি হয়েছে? তেমন কিছুই হয় না। এখন পর্যন্ত তো 600 জনের লিস্ট দিচ্ছে কিনা আমার জানা নাই। 832 বোধহয় এরকম একটা লিস্ট দিয়েছে। তাহলে হাজার হাজার তো কিছুই হয় নাই। 832। তারপর তাদের দরকার হবে যেটা, সেটা হলো যে পোস্টমর্টম রিপোর্ট, গুলিতে মারা গেছে না লাঠিতে মারা গেছে না সাপের আঘাতে মারা গেছে, দেখতে হবে তো। না, সঠিক তদন্ত এখনো হয়নি আপনি মনে করছেন? না, অবশ্যই হয় না। বরঞ্চ আমি বলবো যেটা, পুলিশ কতজন মারা গেছে সেটাও তো তাদের রাষ্ট্রের দায়িত্ব যে হিসাবটা দেওয়া। পুলিশ তো রাষ্ট্রেরই, রাষ্ট্রেরই তো তারা ক্ষতি এটা করছে। তো তাদেরকে একটি নির্মম ঘটনা দেখায়, সেটা হলো যে একটা অন্তঃসত্ত্বা নারী পুলিশ ছিল, যে বারবার বলতেছিল যে বাবা আমাকে মারিও না, আমি কিন্তু অন্তঃসত্ত্বা, আমি গর্ভবতী, তাকেও মেরে ফেলছে সিরাজগঞ্জের। তো এই ঘটনাগুলো তো আসবে, একটা সময় তো আসবে মানুষের সামনে। এখন বিচার হলে সবগুলোরই হবে, আজকে হোক কালকে হোক সবগুলোরই হইতে হবে। এখন আওয়ামী লীগের ফেরার পথটা কি বলে আপনার মনে হয়? সেখানে কি বিএনপির সাথে একটা আলোচনার মাধ্যমে আসতে হবে? আন্দোলনের মাধ্যমে হোক, চাপের মাধ্যমে হোক, যেভাবে হোক আসবে, এটা নির্ঘাত। ওকে, আমার মনে হয় আমরা এই আলোচনা আজকের মতো এখানেই শেষ করি। আপনার শেষ কথা দিয়ে। আমার শেষ কথা হলো, আমি একটু বলি, এই দেশটা স্বাধীন হয়েছে এবং এটা একটা ব্যতিক্রমী দেশ। পৃথিবীর ইতিহাসে এত অল্প সময়ে এত আত্মাহুতি কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশ দেয় না। সো আমি বলবো যে দেশটাকে টিকিয়ে রাখার মহান দায়িত্ব কিন্তু আমাদের সবার, এই জাতির, এই প্রতিটা মানুষের। এবং এদের মহান নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা। এবং জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, এর কোনো পরিবর্তন এবং 72 সংবিধানের সংযোজন বিয়োজন হতে পারে, কিন্তু ফেলে দেওয়া যাবে, মূল নীতির হাত দেওয়া যাবে। জেদাই খান পান্না, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। থ্যাংক ইউ।